প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। নেকমরাদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন পাঠদান কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আমি কাঞ্চনচন্দ্র বর্মন, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, অধ্যায় দ্বিতীয়। তো দেখো, এখানে অধ্যায় দ্বিতীয় কি আছে? জীবকোষ ও টিস্যু। তো আমরা কোষ নিয়ে আলোচনা করব। এখানে একটি চিত্র আর্ট করা আছে। হ্যাঁ, এই চিত্রটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষের এই অংশটা কি? মাইক্রোভিলাই। তারপর এই অংশটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর এই অংশটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর এই অংশটা হচ্ছে সেন্ট্রোসোম। তারপর এটা হচ্ছে গোলজি বডি। তারপর এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। তারপরে দেখো গোলজি বডি। তারপর এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। তারপর এটা হচ্ছে নিউক্লিওলাস। তারপর এটা হচ্ছে ক্রোমাটিন। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই অংশটাকে, পুরো অংশটাকে নিউক্লিওপ্লাজম বলে। এবং এই চারটা হচ্ছে নিউক্লিয়াসের অংশ, সম্পূর্ণটাকে নিউক্লিয়াস বলে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে অমসৃণ, আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে মসৃণ। তারপর এটা হচ্ছে লাইসোসোম। তারপর এটা হচ্ছে গহ্বর। এই হচ্ছে প্রাণীকোষ। তো প্রথমে জীবকোষ। জীবকোষের এখানে কোষ। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যাবলীর একক, এবং এই কোষ থেকে আমাদের জীবদেহ গঠিত। এখন কোষ বিভিন্ন ধরনের হতে পারে। তো কোষের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। কোষের প্রকারভেদ হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর বা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। সে দুই ভাগ হচ্ছে কি? এক, আদি কোষ। আদিকোষকে বলে প্রোক্যারিওটিক সেল। আদিকোষের বৈশিষ্ট্য কি? আদিকোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, তাই এটাকে আমরা আদিকোষ বলি। এই আদিকোষের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। এবার আসি আরেক প্রকার, যেটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তো প্রকৃত কোষ মূলত সকল ধরনের জীবকোষই, প্রায় সকল ধরনের জীবকোষই প্রকৃত কোষ। আদিকোষ কিছু, সেটা বাদে বাকি সব হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষকে আবার গঠন ও কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, এবং এই প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত, এবং নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু বিদ্যমান, যেমন মাইক্রোভিলাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি ইত্যাদি প্রকৃত কোষে বিদ্যমান। তো প্রকৃত কোষের প্রকারভেদ, প্রকৃত কোষকে কাজের ও গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। সেই দুই ভাগের মধ্যে এক হচ্ছে
দেহকোষ বা সোমাটিক সেল। এক ধরনের প্রকৃত কোষ দুই ভাগের মধ্যে এক ধরনের হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল। এই দেহকোষ বা সোমাটিক সেল হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি গঠন করে যে কোষ দ্বারা, সেই কোষ হচ্ছে দেহকোষ। এবং দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। এটা হচ্ছে দেহকোষ। আরেকটা হচ্ছে জনন কোষ। জনন কোষ হচ্ছে বংশ বিস্তার বা বংশ বৃদ্ধির জন্য যে পুঙ্গ স্ত্রী কোষ বা পুঙ্গ স্ত্রী গ্যামেট মিলিত হয়ে যে জাইগোট নামক যে সম্পূর্ণ নতুন একটি কোষ তৈরি করে, সেটা হচ্ছে জনন কোষের মাধ্যমে ঘটে। এবং এই জনন কোষের কোষ বিভাজন প্রক্রিয়াটা হয় মিওসিস প্রক্রিয়ায়। তাই প্রকৃত কোষের দুই ধরনের হচ্ছে, এক হচ্ছে দেহকোষ, আরেক হচ্ছে জনন কোষ। এবার আমরা আসব একটি প্রাণীকোষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। এখানে একটি প্রাণীকোষ দেখতে পাচ্ছ। এই প্রাণীকোষের বিভিন্ন অংশের মধ্যে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কি? মাইক্রোভিলাই হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরে যে কোষ প্রাচীরটা আছে, সেই কোষ প্রাচীরের যে কোষ ঝিল্লিটা, সেই কোষ ঝিল্লির ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলে। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ভাঁজের মতো, এই ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলে। তারপর আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? কোষের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে অমসৃণ, এক ধরনের হয় মসৃণ। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থান করে কোষের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, যেমন হরমোন নিঃসরণ বা বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি ইত্যাদি উৎপন্নে কাজ করে। এ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরপর আসো মাইটোকন্ড্রিয়া। প্রথমে বলে রাখি, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। তো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র কেন বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে দেহে একটি কোষে সবথেকে বেশি শক্তি উৎপন্ন হয়। আর এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে 1898 সালে বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করেন। তো মাইটোকন্ড্রিয়া যে চক্রটির মাধ্যমে কোষের সবথেকে বেশি শক্তি উৎপন্ন করে, সেই চক্রটা হচ্ছে ক্রেবস চক্র। এবং সেই ক্রেবস চক্রের ফলে মাইটোকন্ড্রিয়া শরীরে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন করে। এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে আবার বিভিন্ন অংশ আছে। মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজগুলো, সেগুলোকে ক্রিস্টি বলে। সেই ভাঁজে যে দানাগুলো থাকে, সেগুলোকে অক্সিজম বলে, ইত্যাদি বিভিন্ন ধরনের অংশ আছে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আসো সেন্ট্রোসোম। এটি কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেন্ট্রোসোমের মাধ্যমে কোষের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ হয়ে থাকে। এরপর আসো গোলজি বডি। গোলজি বস্তু বা গোলজি বডি, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোলজি বডি। গোলজি বডি কী করে? কোষের মধ্যে কোষের যে প্রোটোপ্লাজমের ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে, বিভিন্ন হরমোন নিঃসরণ সেখানে নিয়ন্ত্রণ করে, এবং এ ধরনের আরও অনেক কিছু জৈবিক কাজে নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসো নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এর কারণ নিউক্লিয়াস একটি কোষের সব ধরনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে জনন বা বংশ বিস্তারের যে ক্রোমাটিন বা ক্রোমোজোম সেটা বহন করে এবং নিউক্লিয়াস কোষের সব বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা দেখব একটি নিউক্লিয়াসের এখানে মূলত 4টি অংশের কথা বলা হয়েছে। 4টি অংশের মধ্যে 1 নম্বর অংশ হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা কী করে? নিউক্লিয়াসকে ঢেকে রাখে বা এই যে প্রোটোপ্লাজম অংশটা আছে সেই প্রোটোপ্লাজম অংশ থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখে এই নিউক্লিয় পর্দা, এবং প্রোটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের ভিতরে যে বিভিন্ন রাসায়নিক বস্তুর আদান প্রদান বা খাদ্য গ্রহণের বিষয় থাকে সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো নিউক্লিওলাস। নিউক্লিওলাস হচ্ছে কোষের ভিতরে যে থকথকে মানে নিউক্লিয়াসের ভিতরে যে থকথকে জেলির মতো অংশটা সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কী করে? ক্রোমাটিন তন্তুগুলোকে ধারণ করে রাখে। তারপর হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তুগুলোর সাথে থাকে ক্রোমোজোম, যে ক্রোমোজোমগুলা ক্রোমাটিন সুতার মতো দেখতে সেটাই। তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয় পর্দা বেষ্টিত যে অংশটা সম্পূর্ণটাকে ভিতরেরটা একত্রে নিউক্লিওপ্লাজম বলে এবং এই সম্পূর্ণ অংশটিকে আমরা একত্রে নিউক্লিয়াস বলে থাকি। তাই নিউক্লিয়াস কোষের যাবতীয় সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বিধায় নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলে থাকি। এরপর আসো গহ্বর। কোষ গহ্বর, এখানে দেখতে পাচ্ছ গহ্বর। কোষের ভিতরে যে হালকা ফাঁপা ধরনের যে অংশটা আমরা দেখতে পাই সে অংশটাই হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর কী করে? বিভিন্ন কার্যকলাপ যেমন আমিষ বা প্রোটিন, শর্করা, চর্বি ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো এই গহ্বরে সংরক্ষণ বা সঞ্চিত থাকে। এই জন্য এগুলো হচ্ছে কোষ গহ্বর, যেটা কোষের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর দেখো লাইসোসোম। লাইসোসোম কি? লাইসোসোম হচ্ছে একটি কোষের সৈনিক বলতে পারি আমরা। কোষের সৈনিক কেন কোষের সৈনিক? কোষের সৈনিক হচ্ছে এজন্য কারণ কোষের ভিতর যখন কোনো ক্ষতিকর জীবাণু প্রবেশ করবে সেই জীবাণুকে এই লাইসোসোম ভক্ষণ করবে, সেই জীবাণুর সাথে এই লাইসোসোম যুদ্ধ করবে। সেজন্য আমরা কোষের সৈনিক বলে থাকি লাইসোসোমকে। এবং এই লাইসোসোমের ফলে একটি কোষ সুস্থ সবল থাকে, বা বাইরে থেকে যখন কোনো জীবাণু কোষের ভিতর প্রবেশ করতে চাইবে বা কোষের ভিতর প্রবেশ করতে চায় তখনই এই লাইসোসোম তাকে বাধা দেয়। তো এই হচ্ছে লাইসোসোম, যে সেই জীবাণুটাকে ভক্ষণ করে এবং যদি সে সেই জীবাণুর সাথে শক্তিতে পেরে উঠতে না পারে তখন সেটা কোষকে এফেক্ট করে এবং সেটা তখন আমাদের মানবদেহ বা যে কোনো জীবকেই ক্ষতিগ্রস্ত বা অসুস্থ করে দেয়। এবং এই কোষ লাইসোসোম এর হচ্ছে অন্য জীবাণুর সাথে যুদ্ধের ফলে লাইসোসোম নিজেও কখনো কখনো এই কোষটি মৃত হয়ে যায়। এ হচ্ছে মূলত একটি প্রাণী কোষ। এবার আসা যাক আজকে আমরা কি আলোচনা করলাম। আমরা আজকে প্রথমে আলোচনা করলাম কোষ নিয়ে। কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, সেই কোষ। তারপর আমরা আলোচনা করলাম কোষের প্রকারভেদ। কোষ প্রধানত 2 প্রকার, আদিকোষ ও প্রকৃত কোষ। এবং এই যে আদিকোষ ও প্রকৃত কোষ পার্থক্যটা কিসের উপর ভিত্তি করে? সেটা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে এই কোষটা আমরা পার্থক্য করলাম। তারপর সেই 2 প্রকার কোষের মধ্যে আদিকোষ নিয়ে আলোচনা করলাম, তারপর প্রকৃত কোষ নিয়ে আলোচনা করলাম। এবং এই প্রকৃত কোষকে আবার 2 ভাগে ভাগ করা হয়।
প্রকৃত কোষকে গঠন ও কাজের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়। সেই দুই ভাগ হচ্ছে কি, এক হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, আর হচ্ছে জনন কোষ বা জার্ম সেল। তো দেহকোষ নিয়ে আমরা আলোচনা করলাম যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন ইত্যাদি, দৈহিক বৃদ্ধি, এসব নিয়ে যে কোষ আলোচনা করা হয় সেই কোষটা হচ্ছে দেহকোষ। আর জনন কোষ হচ্ছে আমাদের বংশবৃদ্ধি, আমাদের জনন কোষের জননের যে কার্যক্রম, সেই টিস্যু বা সেই কোষটা হচ্ছে জনন কোষ। তারপর আমরা একটি আদর্শ প্রাণী কোষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম। সেই প্রাণী কোষের বিভিন্ন অংশ কি? মাইক্রোভিলাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গোলজি বডি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ যেটা লাইসোসোম, গহ্বর ইত্যাদি, এসব নিয়ে আলোচনা করলাম। তো আজকের মতো এখানেই। আর তোমরা বাসায় নিশ্চয়ই পড়াশোনা করতেছো, আশা করি তোমরা পড়াশোনা করতেছো এবং পড়াশোনা করতে থাকবে। এবং কোভিড-19 ফলে দেশের যে অবস্থা, সেই অবস্থার সাথে তোমরা সরকারি নির্দেশনা মেনে চলবে এবং এই পড়াগুলা পড়বে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।